হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, সম্প্রতি সময়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বেশ জঘন্য রকমের অবনতি ঘটেছে। আর এই অবনতির মধ্যে সম্প্রতি বাংলাদেশের এনসিপি দলের এক তরুণ রাজনীতিবিদ মন্তব্য করেছেন যে ভারতের সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যকে তারা ভারত হতে আলাদা করে দেবে, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যকে বিচ্ছিন্ন করে দেবে। আর এই সম্পর্কে জের ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরেক দফা অবনতি ঘটল। বন্ধুরা, বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা মূলত ভারত বিদ্বেষী, অর্থাৎ এন্টি ভারত, এবং তারা সবসময় চায় ভারতের মূল ভূখণ্ডকে তারা বিচ্ছিন্ন বিভক্ত করে দিতে, এবং বিশেষ করে ভারতের দুর্বল পয়েন্ট উত্তর পূর্ব ভারতের 7টি অঙ্গরাজ্যকে তারা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। আর এ কারণেই এই রকম বিচ্ছিন্নবাদী গোষ্ঠী বিভিন্ন সময়ে ভারতের বিপক্ষে, ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য করে মূলত ভারতকে যুদ্ধের দিকে ধাবিত করছে। আচ্ছা বন্ধুরা, আপনারা ভাবেন তো একবার যে ভারত যদি যুদ্ধের দিকে যায়, অর্থাৎ বাংলাদেশের বিচ্ছিন্নবাদী কিছু গোষ্ঠী যদি ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করতে চায় এবং এর পরিপ্রেক্ষিতে ভারত যদি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে, অর্থাৎ বাংলাদেশের উস্কানিতে ভারত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে? ভারতের সেভেন সিস্টার্স দখল করতে গিয়ে বাংলাদেশ যদি তার চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগ, দিনাজপুর বিভাগ হারিয়ে ফেলে, তখন এই দায় কে নেবে? যেই ভারতের গোটা বাংলাদেশকে দখল করতে সময় লাগে মাত্র আধা ঘন্টা, সেই ভারতের চট্টগ্রাম বন্দর তথা চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগ দখল করতে সময় নেবে সর্বোচ্চ হলে 10 মিনিট। আর যদি কোনো ভবিষ্যতে এরকম যুদ্ধ পরিস্থিতি উৎপত্তি হয়, এবং সেটি কিন্তু ভারতের জন্যই ফেভারেবল পজিশন হিসাবে কাজ করবে। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু ইউক্রেনের কোনো বাপদাদারা কিন্তু ইউক্রেনকে সাহায্য করতে আসে নাই। 7 সমুদ্র 13 নদীর পার থেকে যে আমেরিকা লাফিয়েছিল, সে আমেরিকা কিন্তু তার গলা চুপ করে বসে আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যদি ভবিষ্যতে কোনো অঘটন ঘটে বা যুদ্ধের কোনো পরিস্থিতির উৎপত্তি হয়, তখন ভারত খুব কম সময়ের মধ্যেই বাংলাদেশকে দখল করে দিতে পারবে, এবং বাংলাদেশের তখন কোনো বাবা বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। তখন হয়তো বাঙ্গুদের জন্য সর্বোচ্চ যে অস্ত্র থাকবে সেটি হলো তাদের ঢিলা মারা ছাড়া আর কোনো গতি থাকবে না। যে উস্কানির মাধ্যমে তারা ভারতের মতো একটি শক্তিশালী দেশকে ধীরে ধীরে খেপিয়ে তুলছে, সেই উস্কানির কারণে মূলত তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। ভারতও কিন্তু পরোক্ষভাবে এইরকম একটি সুযোগ চায়, কারণ ভারত 1971 সালে যে ভুল করেছিল, তারা শিলিগুড়ি করিডোরের ক্ষেত্রে তারা তাদের কোনো বেস বা কোনো ক্যাম্প রাখেনি, একই সাথে সে অঞ্চলটি তারা দখল করে নেয়নি 1971 সালে। তারা কিন্তু ভবিষ্যতে এরকম কোনো যুদ্ধ পরিস্থিতি পেলে সেই সুযোগ কিন্তু ভারত মোটেও হাতছাড়া করবে না। মূলত বাংলাদেশ যদি ভারতকে উস্কানি দিয়ে যুদ্ধের দিকে টেনে আনে, সেটি মূলত বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করবে। কারণ ভারত যদি কোনো দিন এইরকম একটি সুযোগ পায়, তারা প্রথমে দখল করবে চট্টগ্রাম, দ্বিতীয়ত দখল করবে রংপুর। আর যদি ভারত এরকম একটা বার বাংলাদেশের চট্টগ্রাম এবং রংপুর অঞ্চলকে দখল করতে পারে, তাহলে তারা জীবনেও কোনো দিন আর এই চট্টগ্রাম এবং রংপুরকে বাংলাদেশের কাছে ছেড়ে দেবে না। অর্থাৎ বাংলাদেশের জন্য একেবারে শেষ কাফিনের শেষ প্যারেকটুকুও ভারত তখন মেরে দেবে। তবে ভারতের পক্ষ থেকে সবসময় চাওয়া হয় যে বাংলাদেশের সাথে তারা ভালো একটা সুসম্পর্ক মেনে চলবে, এবং বাংলাদেশে তারা কখনো অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় না। কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশের কিছু তরুণ নেতা নেত্রী এবং কিছু মানুষের ভারত বিদ্বেষী মনোভাবের কারণে মূলত ভারত খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং যদি এই পরিস্থিতি এবং এই উস্কানি ধীরে ধীরে চলতে থাকে, তবে এটি যদি কোনো দিন অনিবার্য কারণে ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ করুণ পরিণতি ডেকে আনবে। একদিকে তারা যেমন সমুদ্র সীমা হারাবে, অন্যদিকে তারা তাদের মূল ভূখণ্ডগত দিক থেকে অনেকটা সংকুচিত হয়ে পড়বে। তো বন্ধুরা, বাংলাদেশের যে লাফালাফির পার্টি আছে, অর্থাৎ যারা এন্টি ভারত এবং যারা একটু হুজুগে মাতাল পার্টি আছে, তাদেরকে এখনই সতর্ক হওয়া উচিত
এবং যে তরুণ নেতা যারা আছে তাদেরকে মূলত রাজনীতি আগে শেখা উচিত। রাজনীতি শিখে আন্তর্জাতিক সম্পর্ক বুঝে আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে মন্তব্য করা উচিত। ভাই রক্ত গরম দিয়ে সব সময় পররাষ্ট্রনীতি চলে না, এটা তাদের আরেকটু ভালো মতো বোঝা উচিত। নতুবা তারা দেশের সার্বভৌমত্ব হারিয়ে সেটার খেসারত দেবেন বলে আমি মনে করি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন এই তরুণ রাজনীতিবিদদের মাথা যেন একটু ঠান্ডা থাকে, তারা যেন অন্তত রাজনীতি শিখে যেন রাজনীতি করতে আসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।